গাইবান্ধায় গণপিটুনিতে ৩ জনের মৃত্যু। জাকির নাইকের ঢাকায় আসা নিয়ে ভারতকে জবাব দিল বাংলাদেশ। নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, সাবেক এমপিসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা। উন্নয়ন বঞ্চিত মানুষ খুঁজছে যোগ্য প্রার্থী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গরু চুরির অভিযোগে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার ২ নভেম্বর দিবাগত মধ্যরাতে উপজেলার মাজার এলাকা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ২ জন ঘটনাস্থলে এবং অপর জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। স্থানীয়রা জানান, শনিবার দিবাগত রাতে প্রায় ২:৩০টার দিকে ওই গ্রামের এক ব্যক্তির গোয়ালঘর ঢুকে একটি সংঘবদ্ধ দল। এক পর্যায়ে গরুগুলো পিকআপে তোলার সময় টের পায় স্থানীয়রা। এ সময় তাদের ধাওয়া করলে পালাতে গিয়ে প্রথমে পাশের জঙ্গল এবং পরে পুকুরে লাফ দেয় তারা। এক পর্যায়ে তাদের ধরে মারধর করা হয়, এতে ঘটনাস্থলেই ২ জন মারা যান। পরে আহত অপরজনকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান। এদিকে ঘটনার খবর পেয়ে জেলা পুলিশ সুপার নিশাদ অ্যাঞ্জেলা, গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বুলবুল ইসলাম জানান, নিহতদের মরদেহ থানায় রাখা হয়েছে। এখনও নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় নিশ্চিতের পর আইনি প্রক্রিয়া অনুযায়ী ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। গণপিটুনিতে নিহত। চলতি মাসের শেষ দিকে ঢাকায় আসছেন ড জাকির নাইক। তবে তার এই আগমনকে মোটেও ভালো চোখে দেখছে না নয়াদিল্লি। এই নিয়ে গত ৩০ অক্টোবর এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশকে বার্তাও দিয়েছিলেন। তবে এবার সেই বক্তব্যের জবাব দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। জাকির নায়েক এখন আছেন মালয়েশিয়ায়। সেখান থেকে এই মাসের শেষ দিকে ঢাকায় আসবেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে ডাক্তার জাকির নায়েক আগামী ২৮-২৯ নভেম্বর বাংলাদেশের একটি দাতব্য অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসবেন বলে জানা গেছে। স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের আয়োজনে অনুষ্ঠানটি স্থান হতে পারে আগারগাঁও এলাকায়। তবে তিনি দেশে পা রাখলেই যেন তাকে ভারতের হাতে তুলে দেয়া হয়, বাংলাদেশের কাছে এমন কিছুই আশা করছে ভারত। বিষয়টি ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছিল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বিশিষ্ট এই ইসলামী স্কলারের সম্ভাব্য বাংলাদেশ সফর প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপত্রের মন্তব্য বাংলাদেশের নজরে এসেছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মুখপত্র এস.এম. মাহবুবুল আলম বাসসকে বলেন, আমরাও বিশ্বাস করি যে কোনো দেশের অন্য দেশের কোনো অভিযুক্ত বা পলাতক ব্যক্তিকে আশ্রয় দেওয়া উচিত নয়। এর আগে গত ৩০ অক্টোবর এক সংবাদ সম্মেলনে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপত্র রণধীর জয়সওয়াল বলেন, জাকির নায়েক একজন পলাতক আসামি। তিনি ভারতে ওয়ান্টেড। তাই আমরা আশা করি তিনি যেখানেই যান না কেন সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং আমাদের নিরাপত্তা উদ্বেগের বিষয়গুলো বিবেচনায় রাখবে। ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য মশিউর রহমান মোল্লা সজল সহ এজাহার নামীয় ১৪ জন এবং অজ্ঞাতনামা ৩০-৪০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে রাজধানীর ডেমরায় রাষ্ট্রবিরোধী ঝটিকা মিছিল করার অভিযোগে এ মামলা করা হয়। শুক্রবার গভীর রাতে ডেমরা থানা উপপরিদর্শক এসআই শাহ আলম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে এ মামলা করেন। ওই দিন সকাল 6:45টার দিকে পাইটি বটতলা মোড় এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলটি বের করে সড়ক প্রদক্ষিণ করে। মামলায় অভিযুক্ত অন্যরা হলেন ডেমরা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আকরামুল ইসলাম সাগর, ডিএসসিসির ৬৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাহমুদুল হাসান পলিন, ৭০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আতিকুর রহমান আতিক, ছাত্রলীগ নেতা মোহাম্মদ মোনায়েম, রাকিবুল হাসান শাওন, রাজু আহমেদ রতন, আল আমিন, জহিরুল ইসলাম, মহিবুর রহমান রনি ভূঁইয়া, এনামুল হক তাইফ, মোহাম্মদ মাহিন খান, ফয়সাল ও শান্ত। বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মাহমুদুর রহমান বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যরা রাষ্ট্রবিরোধী মিছিল বের করে আইন শৃঙ্খলা ভঙ্গ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা কৌশলে পালিয়ে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে অভিযুক্তদের নাম পরিচয় নিশ্চিত করা হয়। মিছিলে নেতাকর্মীরা সরকার ও রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে দেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা বিপন্ন করার উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিল। দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেফতার করা হবে। খুলনার দাকোপ এবং বটিয়াঘাটা উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন খুলনা ১।
এর আগের নির্বাচনগুলোতে আওয়ামী লীগ বিজয়ী হয়েছে বারবার। তাদের বিপরীতে শক্ত অবস্থান আছে বিএনপির। অন্তত কয়েকটি নির্বাচনের ফলাফল তাই বলছে। নদীবেষ্টিত এই আসনটির মানুষ দলীয় মনোভাবের বাইরে গিয়ে ভোট দিতে চায়, খুঁজছে যোগ্য প্রার্থী। উন্নয়নের ছোঁয়া না পাওয়ার আক্ষেপে এখানকার সাধারণ মানুষ নতুন করে ভাবছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাকে ভোট দেবে, কে এই অঞ্চলের ভাগ্য ফেরাতে পারবে। স্থানীয় সূত্র জানায়, দাকব ও বটিয়াঘাটা উপজেলা এবং চালনা পৌরসভা নিয়ে গঠিত এই আসনের ভোটার সংখ্যা ৩,০৩,০০০-এর কিছু বেশি। সুন্দরবনের কোল ঘেঁষা দাকব ও খুলনা শহর সংলগ্ন বটিয়াঘাটার মানুষের জীবন এখনও ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদী ভাঙন ও নোনা পানির দুঃসহ যন্ত্রণাকে ঘিরে। দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকলেও আওয়ামী লীগের সময় উন্নয়ন না হয় ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ মানুষ। বটিয়াঘাটা ও দাকপের প্রত্যন্ত অঞ্চলে এখনও সড়ক, শিক্ষা, স্বাস্থ্য ও পানীয় জলের সংকট রয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে দাকপের বিশাল এলাকা নোনা পানিতে আক্রান্ত হওয়ায় কৃষি উৎপাদন কমে গেছে। এসব কারণে উন্নয়ন বঞ্চিত মানুষের মধ্যে নতুন করে রাজনৈতিক আগ্রহ দেখা দিয়েছে। স্থানীয়দের একাংশ বলছেন, এখন সময় এসেছে পরিবর্তনের। আসনটিতে বিএনপির ৬ জন প্রার্থী মাঠে কাজ করছেন। এছাড়াও জামাতের প্রার্থী ঘোষণা করা হয়েছে বটিয়াঘাটা উপজেলা আমির শেখ আবু ইউসুফকে। তিনি ১৯৯৬ সালেও এই আসনে জামাতের প্রার্থী হয়েছিলেন, ফলে মাঠে তার পরিচিতি বেড়েছে। ইসলামী আন্দোলনের প্রার্থী রয়েছেন দলের জেলা সভাপতি মাওলানা আবু সাইদ। অন্যদিকে এনসিপি থেকে প্রার্থী হতে একাধিক প্রার্থী তৎপর রয়েছেন। এর মধ্যে দলের দক্ষিণাঞ্চল সংগঠক ওয়াহিদুর জামান এবং জাতীয় পার্টি থেকে পদত্যাগ করা অ্যাডভোকেট প্রশান্ত কুমার বিশ্বাস, তারাও নির্বাচনী মাঠে কাজ করছেন। এই আসনে বিএনপির তৎপরতা চোখে পড়ার মতো। ২০০১ সালে নির্বাচনে ৪৭,০০০, ২০০৮ সালে ৬৮,০০০ এবং ২০১৮ সালে ২৯,০০০ ভোট পেয়ে দলটি আওয়ামী লীগের শক্ত ঘাঁটিতে একাধিকবার দাপট দেখিয়েছে। যদিও বিগত কয়েকটি নির্বাচনে সাংগঠনিক দুর্বলতা, মামলা হামলা ও অভ্যন্তরীণ দ্বন্দ্বে পিছিয়ে পড়া বিএনপি নতুন উদ্যমে মাঠে নেমেছে। এই আসনে মনোনয়ন প্রত্যাশী রয়েছেন সাবেক ৬ জন ছাত্রনেতা। তাদের মধ্যে সম্প্রতি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে ডাক পান ৩ জন। তারা হলেন সাবেক জেলা আহ্বায়ক আমির এজাজ খান, সাবেক ছাত্রদল নেতা জিয়াউর রহমান পাপুল ও পার্থদেব মণ্ডল। বটিয়াঘাটের আমিরপুর ইউনিয়নের আমির এজাজ খান ৩ বারের প্রার্থী এবং বিএনপি সাবেক জেলা আহ্বায়ক হিসেবে ইতোমধ্যে এলাকায় সক্রিয়। মূলত এই আসনে বিএনপিকে নির্বাচনী মাঠে পরিচিত করে তোলার পেছনে আমির এজাজ খানের বড় ধরনের শ্রম রয়েছে। ৫ই আগস্টের পর বিভিন্ন নেতিবাচক কথা ওঠায় জেলা কমিটি ভেঙে দিলে আমির এজাজ অনেকটা কোণঠাসা হয়ে পড়েন। তিনি বলেন, ফ্যাসিস্ট আমলে হামলা, মামলা আর নির্যাতনের শিকার হয়ে তাই দলের মনোনয়ন পেলে আবারও জনগণের রায় নেব। অন্যদিকে গণ-অভ্যুত্থানের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা জিয়াউর রহমান পাপুল নিজ এলাকায় সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে তৃণমূলের জনপ্রিয়তা বাড়াচ্ছেন। তিনি এতিমখানা, মসজিদ, মন্দির, হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা ও সংস্কারে অর্থায়ন করে ইতিমধ্যে আলোচনায় এসেছেন। জিয়াউর রহমান পাপুলের ভাষায়, দলের কঠিন সময়েও নেতাকর্মীদের পাশে থেকেছি, জনগণের ভালোবাসাই আমার শক্তি। বটিয়াঘাটার বালিয়াডাঙ্গা ইউনিয়নের পার্থদেব মণ্ডল কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ছিলেন। হিন্দু অধ্যুষিত এই আসনে পার্থদেব মণ্ডল মনে করেন, এই আসনের সংখ্যালঘুদের ভোটই হবে মূল ফ্যাক্টর, তাই তাদের আস্থা অর্জন করাই আমার লক্ষ্য। দাকবের এসএম শামীম কবির দীর্ঘদিন জেলা বিএনপি ও যুবদলের নেতৃত্ব দিয়েছেন। তিনি বলেন, আমি এই মাটির মানুষ, তৃণমূল আমার শক্তি। দলীয় মনোনয়ন পেলে এই অঞ্চলে বিএনপির ভোট বিপ্লব ঘটাতে পারব। একইভাবে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি তৈবুর রহমান ও গাঙ্গারামপুর ইউনিয়নের আইনজীবী অ্যাডভোকেট গোবিন্দ হালদার নিজ নিজ এলাকায় সংগঠন ও জনসম্পৃক্ততায় কাজ করছেন। সম্ভাব্য প্রার্থীরা আলাদা আলাদাভাবে জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন। আসনটিতে আওয়ামী লীগবিহীন ভোটে বিএনপির প্রতিপক্ষ হতে পারে জামাত। একমাত্র জামাতের প্রার্থী এর আগে একবার নির্বাচন করেছেন, তাছাড়া অন্য দলের প্রার্থী সবাই নতুন। জামাতের প্রার্থী শেখ আবু ইউসুফ বলেন, আমি আগেও নির্বাচন করেছি। ১৯৯৬ সালের পর গেল ৩০ বছরে এলাকার মানুষের পাশে ছিলাম, আশা করছি ভোটাররা তার মূল্যায়ন করবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, খুলনা ১ আসনের ভোট হবে উন্নয়ন বনাম পরিবর্তনের লড়াই। এখানে জলবায়ু ঝুঁকি, নোনা পানি ও অবকাঠামোগত সংকটই বড় ইস্যু হিসেবে ভোটে প্রভাব ফেলবে। পাশাপাশি সংখ্যালঘু ভোটারদের অবস্থানও নির্ধারণ করবে কোন প্রার্থী এগিয়ে থাকবে।